মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 নামটা শুনলে কেমন একটা মানে রহস্য মনে আসে তাই না? একটা আস্ত বিমান 10 বছরেরও বেশি হয়ে গেল উধাও। ঠিক তাই। একটা বোয়িং 777 এই আধুনিক যুগে এভাবে হারিয়ে যাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। আজ আমরা এই ব্যাপারটাই একটু বিস্তারিত জানার চেষ্টা করব। মানে নির্ভরযোগ্য তথ্য, রিপোর্ট এসবের ভিত্তিতে বোঝার চেষ্টা আর কি। কি ঘটেছিল আসলে, কি পাওয়া গেছে, আর কেন আজও এত প্রশ্ন। চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। 8ই মার্চ 2014 কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল ফ্লাইটটা। সব ঠিকঠাকই ছিল শুরুতে। টেক অফ, 35,000 ফুট উচ্চতায় ওঠা, সব স্বাভাবিক। হ্যাঁ, একদম রুটিন ফ্লাইট। রাত 1টা 7 নাগাদ ACARS মানে ওই যে অটোমেটিক ডেটা সিস্টেম, সেখান থেকে লাস্ট মেসেজ যায়। তারপর 1টা 19 ককপিট থেকে শেষ কথা, গুড নাইট মালয়েশিয়ান 370। বেশ শান্ত গলা ছিল। খুবই স্বাভাবিক কণ্ঠ, কোনো উত্তেজনা ছিল না। কিন্তু তার ঠিক মিনিট দুয়েকের মধ্যেই 1টা 21 বিমানের ট্রান্সপন্ডার, যেটা কিনা সাধারণ রাডারে প্লেনটাকে দেখায়, সেটা বন্ধ হয়ে যায়। ঠিক। আর এরপরই ঘটে অদ্ভুত ঘটনাটা। মিলিটারি রাডারে ধরা পড়ে যে বিমানটা তার নির্দিষ্ট রুট ছেড়ে হঠাৎ পশ্চিম দিকে মোড় নিয়েছে। এখান থেকেই তো সব গোলমাল শুরু, তাই না? মানে প্লেনটা গেল কোথায়? হ্যাঁ, ট্রান্সপন্ডার বন্ধ হলেও বিমানটা কিন্তু একেবারে চুপ হয়ে যায়নি। ইনমরস্যাট নামে একটা স্যাটেলাইট কোম্পানির সাথে ওর যোগাযোগ চলছিল অটোমেটিক্যালি। ও আচ্ছা, হ্যান্ডশেক বলছিলেন যেন। হ্যাঁ, হ্যান্ডশেক। সিস্টেমটা তখনও সচল আছে এরকম একটা সিগন্যাল। এই সিগন্যালগুলো আসছিল সকাল 8টা 11 পর্যন্ত। এমনকি 8টা 19 একটা অসম্পূর্ণ সিগন্যাল পাওয়া যায়। তার মানে প্লেনটা উড়ছিল আরও প্রায় 7 ঘন্টা। অনেকটা সেরকমই মনে হয়। আর এই সিগন্যালগুলো বিশ্লেষণ করেই বোঝা গেল যে বিমানটা সম্ভবত দক্ষিণ দিকে, ভারত মহাসাগরের বিশাল এলাকার দিকে উড়ে গিয়েছিল। আর তারপর জ্বালানি শেষ হয়ে সব সম্ভবত জ্বালানি ফুরিয়ে গেলে সেখানেই ক্র্যাশ করে। বিমানটা ছিল একটা বোয়িং 777-200ER, বেশ ভালো বিমান। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ জাহারি আহমদ শাহ আর ফার্স্ট অফিসার ফারিক হামিদ। ফ্লাইটের আগে কোনো যান্ত্রিক ত্রুটির খবর অন্তত জানা যায়নি। এই স্যাটেলাইট ডেটার পরেই তো পুরো খোঁজাখুঁজির অভিমুখটাই বদলে গেল। একদম। প্রথমে তো সবাই দক্ষিণ চীন সাগরে খুঁজছিল, কিন্তু ওই ডেটা আসার পর ফোকাস চলে গেল দক্ষিণ ভারত মহাসাগরে। বিশাল এলাকা। অস্ট্রেলিয়া লিড নিয়েছিল না অনুসন্ধানে? হ্যাঁ, অস্ট্রেলিয়া মে 2014 থেকে প্রায় 3 বছর, জানুয়ারি 2017 পর্যন্ত চলল। বিশাল আয়োজন। ভাবুন তো, ফুগ্রো ডিসকভারির মতো জাহাজ প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার সমুদ্রের তলা স্ক্যান করা হয়েছিল। পুরো বাংলাদেশের সমান প্রায়। হ্যাঁ, প্রায়। কিন্তু বিমানের মূল অংশটা পাওয়া গেল না। না, এত চেষ্টার পরেও না। 2017 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন 3 দেশ মিলেই আনুষ্ঠানিক অনুসন্ধান বন্ধ করে দেয়। বলল, নতুন কোনো হাসল তথ্য ছাড়া আর চালানো সম্ভব নয়। পরে তো একটা প্রাইভেট কোম্পানিও খুঁজেছিল, ওশেন ইনফিনিটি। হ্যাঁ, 2018 সালে নো ফাইন্ড নো ফি বেসিসে। কিন্তু তারাও কিছু পায়নি। ওরা 2025-এ আবার শুরু করার কথা ভাবছিল, যদিও সেটা আপাতত স্থগিত আছে। মোদ্দা কথা, বিমানটা আজও নিখোঁজ। কিন্তু বিমানের কিছু টুকরো তো পাওয়া গিয়েছিল ওই যে রিউনিয়ন দ্বীপে। হ্যাঁ, সেটা 2015 সালের জুলাইতে। ডানার একটা অংশ, ফ্ল্যাপেরন, ওটাই ছিল প্রথম নিশ্চিত প্রমাণ যে বিমানটা ভেঙে গেছে। তারপর আরও পাওয়া গেল মোজাম্বিক, তানজানিয়া, মরিশাস থেকেও। ঠিক, ডানার আরও কিছু অংশ, কেবিনের টুকরো, এসব। এগুলো যে MH370-ই, সেটা কিভাবে নিশ্চিত হলো? ওগুলোর পার্ট নাম্বার, তৈরির উপাদান, রং, ফরেনসিক পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে। মোট 6টা টুকরো নিশ্চিতভাবে MH370-র, আর কিছু আছে সম্ভবত। আর এই টুকরোগুলো পাওয়ার লোকেশন কি ভারত মহাসাগরে ক্র্যাশের তত্ত্বকেই সমর্থন করে? হ্যাঁ, ড্রিফট মডেলিং, সমুদ্র স্রোত কোন দিকে জিনিস ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই হিসাবে এটা দক্ষিণ ভারত মহাসাগরেই দুর্ঘটনার দিকেই ইঙ্গিত করে। কিন্তু এই টুকরোগুলো তো বলে না যে কেন দুর্ঘটনাটা ঘটল। আর সেই কেনর উত্তর নেই তো যত তত্ত্ব। ঠিক, কোনো একটার তো সবাই একমত নয়। যেমন ধরুন হাইপক্সিয়া, অক্সিজেনের অভাবে পাইলটরা অচেতন হয়ে যান। হ্যাঁ, এটা একটা বড় থিওরি।
কেবিনের চাপ কমে গিয়ে সবাই অচেতন, আর বিমান অটো পাইলটে উড়তে উড়তে ফুয়েল শেষ, তারপর ক্র্যাশ। অস্ট্রেলিয়ার এটিএসবি এটাকে সম্ভাব্য কারণ মনে করে। আরেকটা হলো পাইলটের ইচ্ছাকৃত কাজ, মানে সুইসাইড বা অন্য কিছু। এটাও আলোচিত হয়েছে। বিমানের পথ বদলানো, যোগাযোগ বন্ধ করা, এগুলো ইচ্ছাকৃত হতে পারে। ক্যাপ্টেন জাহারের ফ্লাইট সিমুলেটর নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, কিন্তু মালয়েশিয়ার ফাইনাল রিপোর্টে এর সপক্ষে কিছু পায়নি। মানে মানসিক বা আর্থিক সমস্যা তেমন কিছু প্রমাণ হয়নি। হাইজ্যাকিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু কোনো প্রমাণ নেই, কেউ দায় স্বীকারও করেনি। আর যান্ত্রিক গোলযোগ বা আগুন? এটাকে একটু কম সম্ভাব্য মনে করা হয়। বিমানের রেকর্ডে বড় কোনো সমস্যা ছিল না, আর পাওয়া টুকরোগুলোতে আগুন বা বিস্ফোরণের চিহ্ন নেই। মালয়েশিয়ার যে ফাইনাল রিপোর্ট 2018 সালের, তারা কিন্তু জোর দিয়ে বলেছে যে বিমানের গতিপথ বদলানোটা ম্যানুয়াল ছিল, মানে কেউ একজন এটা করেছে। কিন্তু কে বা কেন সেটা তারা বলতে পারেনি। না, তারা পাইলটদের দোষী সাব্যস্ত করেনি, আবার যান্ত্রিক ত্রুটি বা হাইপক্সিয়াকেও নিশ্চিত করেনি। অবৈধ হস্তক্ষেপের সম্ভাবনাও খোলা রেখেছে। তাদের কথা হলো, ব্ল্যাক বক্স না পাওয়া পর্যন্ত আসল কারণ বলা মুশকিল। অস্ট্রেলিয়ার রিপোর্টও তো কারণ নিয়ে নিশ্চিত কিছু বলেনি। না, এটিএসবি রিপোর্টটা মূলত অনুসন্ধান প্রক্রিয়া আর ডেটা বিশ্লেষণের উপর ছিল। কারণ নির্ণয় তাদের মূল ফোকাস ছিল না, যদিও তারা হাইপক্সিয়াকে একটা সম্ভাবনার তালিকায় রেখেছিল। তার মানে এত বছর পরেও আমরা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, রহস্যই রয়ে গেছে। অনেকটাই। আর পরিবারগুলো, তাদের অবস্থাটা কেমন? ভয়েস 370 নামে একটা সংগঠন আছে না? তারা এখনো উত্তর খুঁজছে, স্বচ্ছতা চাইছে, আরও অনুসন্ধানের দাবি করছে। ফাইনাল রিপোর্টে কোনো সমাধান না পেয়ে তারা হতাশ, সেটাই স্বাভাবিক। বিশেষজ্ঞরা কি বলছেন এখন? প্রায় সবাই একমত যে ব্ল্যাক বক্স দুটো, ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার সহ মূল ধ্বংসাবশেষটা না পেলে আসল সত্যিটা জানা প্রায় অসম্ভব। কেউ হাইপক্সিয়ার দিকে ঝুঁকছেন, কেউ ম্যানুয়াল ইন্টারভেনশনের দিকে। তাহলে সবশেষে আমরা এটাই বলতে পারি যে আমরা জানি বিমানটা পথ হারিয়েছিল, জানি সেটা দক্ষিণ ভারত মহাসাগরেই কোথাও ভেঙে পড়েছে, কিছু টুকরো তার প্রমাণ। কিন্তু মূল প্রশ্নটা, কেন বা কিভাবে এটা ঘটল, সেটার উত্তর আজও আমাদের অজানা। আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্নটা আবার সামনে নিয়ে আসে, তাই না? যে এই একবিংশ শতাব্দীতে এত প্রযুক্তি, এত নজরদারি, তার মধ্যেও কিভাবে একটা আস্ত আধুনিক বিমান এভাবে মিলিয়ে যেতে পারে? এটা কি আমাদের প্রযুক্তির ওপর ভরসা আর মানুষের কাজের যে অনিশ্চয়তা, এ দুটো ব্যাপার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে না?